14 দেশের নাগরিকদের ভিসা দেওয়ার বিশেষ সতর্কতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করার রায় স্থগিত এবং আওয়ামী লীগের শাসনামলে বঞ্চিত 754 জনের পদায়নের সুপারিশ। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদের শুরুতে থাকছে বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে বিশেষ আয়োজন, দুর্জয় এই দেশ, দুর্জয় মাটি। মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর 1971 ঢাকার রাও ফরমান আলীর নেতৃত্বে ও পরিকল্পনায় পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয়। এদিন শান্তিনগরের চামিলিবাগে ভাড়া বাড়িতে থাকা প্রখ্যাত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে আলবদর বাহিনীর সহযোগিতায় ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। বিস্তারিত থাকছে মামুনুর রহমানের প্রতিবেদনে। 10 ডিসেম্বর বিকেল 4টার দিকে জামালপুরে ভারতীয় মিত্রবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লিয়ারের নির্দেশে পাকিস্তানি বাহিনীর 31 বেলুচ রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুলতান মাহমুদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে জহিরুল হক মুন্সিকে পাঠানো হয়। আত্মসমর্পণের চিঠি নিয়ে গেলে পাকিস্তানি হানাদার বাহিনী চিঠি বহনের অপরাধে বাহক কৃষকের বেশে যাওয়া দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা জহিরুল হক মুন্সির উপর চরম পৈশাচিক নির্যাতন চালায়। এক পর্যায়ে তিনি উপস্থিত বুদ্ধিমত্তায় বেঁচে গেলে পাকিস্তানি কমান্ডার সুলতান মাহমুদ 7.62 চাইনিজ সাব মেশিন গানের বুলেট একটি কাগজে মুড়িয়ে পাঠিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেন। এরপর মুক্তিবাহিনী জামালপুর শহর দখলের লক্ষ্যে হানাদার বাহিনীর উপর তীব্র আক্রমণ চালায়। একই সঙ্গে চলে ভারতীয় বাহিনীর বিমান হামলা। 10 ডিসেম্বর ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনী দিনাজপুর, রংপুর এবং সৈয়দপুরে হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনীর সব রসদ বন্ধ করে দেয়। 10 ডিসেম্বর ভোলা হানাদার মুক্ত হয়। আগের দিন মুক্তিবাহিনী ভোলা শহর চারপাশ থেকে ঘিরে ফেলে। এদিন ভোরের দিকে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিবাহিনীর উপর হামলা চালালে মুক্তিবাহিনীও তাদের উপর পাল্টা আক্রমণ চালায়। এ সময় মুক্তিবাহিনীর কমান্ডার কাজী জয়নাল আহমেদের নেতৃত্বে 13 জন মুক্তিযোদ্ধার একটি দল তাদের ধাওয়া করে। হানাদাররা ভোর 5টায় ভোলার পুরান লাশকাটা ঘরের পাশ দিয়ে একটি লঞ্চে করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে। পরে হানাদার বাহিনী চাঁদপুরের দিকে পালিয়ে যায়। 10 ডিসেম্বর নড়াইল মুক্ত হয়। এর আগে নড়াইলকে হানাদার মুক্ত করার জন্য ফজলুর রহমান জিন্নার নেতৃত্বে মুক্তিবাহিনীর একটি দল চিত্রা নদীর পূর্ব দিক থেকে কাভার্নিং সাপোর্টে অন্য গ্রুপ সদর থানা কমান্ডার শরীফ হুমায়ুন কবিরের নেতৃত্বে নড়াইল ভিক্টোরিয়া কলেজের দক্ষিণ দিক থেকে আক্রমণ চালায়। এ সময় মুক্তিবাহিনীর প্রথম আত্মসমর্পণের নির্দেশ দিলেও হানাদার বাহিনী যুদ্ধ চালিয়ে যায়। মুক্তিবাহিনীর ত্রিমুখী হামলায় হানাদার বাহিনী টিকতে না পেরে বিকেলের দিকে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। 10 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হানাদার মুক্ত হয়। এছাড়াও ময়মনসিংহ সহ সিলেটে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী একে একে কুড়িগাঁও, বাধাঘাট, মিতিমহল, নোয়াগাঁও ও চালতাবাড়ি মুক্ত করে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যেতে থাকে চূড়ান্ত বিজয়ের দিকে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বিশ্ব ইজতেমা উপলক্ষে যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে 14 দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দিয়েছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে এই সতর্কতার তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নাইজেরিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাঁদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন ও ইসরায়েলের মতো দেশগুলোর আবেদনকারীদের জমা দেওয়া প্রাসঙ্গিক নথিপত্র যথাযথ যাচাইয়ের পর ভিসা দেওয়া যেতে পারে। বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সবার কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে। প্রসঙ্গত 2025 সালের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ও 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
টঙ্গীর তুরাগতীরে ইজতেমার প্রথম পর্বে জুবায়েরপন্থীরা এবং দ্বিতীয় পর্বে সাদপন্থীরা অংশ নেবেন। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান, এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন নামঞ্জুর করে আজ মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা রিটের চূড়ান্ত শুনানি শেষে 2020 সালের 10 মার্চ হাইকোর্ট ওই রায় দেন। রায়ে জয় বাংলা স্লোগান বাংলাদেশের জাতীয় স্লোগান এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। 2017 সালের ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিব অন্যরা চলতি বছরের লিভ টু আপিল করেন। শুনানি নিয়ে বিলম্ব মার্জনা করে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আদালত রাষ্ট্রপক্ষকে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আওয়ামী লীগ সরকারের আমলে বৈষম্যের শিকার 754 কর্মকর্তাকে পদায়নের সুপারিশ করা হয়েছে। ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তার নির্ধারণের 5 সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার 10 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কমিটি। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটির গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অবসরে যাওয়া কর্মকর্তাদের 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদার গ্রেড 1 পদে ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় দেওয়ার সুপারিশ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার মার্কিন দূতাবাসে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে ঢাকার মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক চিফ এরিক লিগালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্ল্যাকমোর, পলিটিক্যাল অফিসার হারমানুসা বার্নার্ড, ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ট্যানিক মুনির এবং নাবিল মাহমুদ সিনিয়র সঙ্গে ছিলেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও মার্কিন দূতাবাসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর দেশটিতে একের পর এক ভয়ঙ্কর নির্যাতনের চিত্র উঠে এসেছে। বিদ্রোহীদের দমনে নানান ধরনের নির্যাতনমূলক পদক্ষেপ নিয়েছেন আসাদ। এর মধ্যে অন্যতম হলো বন্দিশালা, যেখানে নিয়ে নির্মম নির্যাতন করা হতো বন্দীদের। জাতিসংঘের সিরিয়া কমিশনের সমন্বয়ক বলেছেন, বাশার আল আসাদের বন্দিশালায় যে চিত্র পাওয়া যাচ্ছে তা ভয়ঙ্কর, তবে আশ্চর্যজনক নয়। এদিকে বাশার আল আসাদ সরকারের পতনের নেতৃত্বে দেওয়া সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এসটিএস এর প্রধান জানিয়েছে, আসাদ সরকারের আমলে যেসব কর্মকর্তা নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন কর্তৃপক্ষ তাদের তালিকা করবে। তাছাড়া নির্যাতনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও জানানো হয়েছে। এবার বিনোদনের সংবাদ। ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহাত ফাতেহ আলী খান। জানা গেছে 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে গান গাইবেন তিনি। বিস্তারিত থাকছেন ফরহাদ হোসেনের ডেস্ক রিপোর্টে। একটি চ্যারিটি কনসার্টে পারফর্ম করতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। আগামী 21 ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হচ্ছে কনসার্টটি। আগেই জানানো হয়েছিল, ইকোজ অফ রেভলিউশন শিরোনামের এই দাতব্য কনসার্টে গাইবেন রাহাত ফাতেহ আলী খান। আলোচিত এই কনসার্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম স্পিরিটস অফ জুলাই। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে সোমবার রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়, যেখানে দেখা যায় ভিআইপি টিকিট 10,000 টাকা, ফ্রন্ট রো 4,500 টাকা ও জেনারেল টিকিট 2500 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। এই কনসার্টে রাহাত ফাতেহ আলী ছাড়াও দেশীয় ব্যান্ড আর্সেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, সঙ্গীত শিল্পী সেজান, হান্নান ও সিলসিলা গান পরিবেশন করবেন। এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতির প্রদর্শনী, মঞ্চনাটক হবে।
এর আগে গত 29 নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কনসার্টের ঘোষণা করা হয়। জুলাই আগস্ট গণ আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্পিরিটস অব জুলাই নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী 21 ডিসেম্বর ইকোজ অফ রেভেলেশন শিরোনামে এই 4টি কনসার্টের আয়োজন করে। এই কনসার্ট থেকে আয় করা সম্পূর্ণ অর্থ আন্দোলনে আহত নিহতদের পরিবারকে সহায়তা করা হবে। বিনোদন ডেস্ক, ভোরের পাতা। এবার খেলাধুলা সংবাদ। যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করে দিল আইসিসি। সংস্থাটির সভাপতি হিসেবে ভারতের জয় শাহর দায়িত্ব গ্রহণের পরপরই এমন কঠোর সিদ্ধান্ত এলো। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির তরফে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে যাত্রা শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। লস অ্যাঞ্জেলস ওয়েবসের নেতৃত্বে ছিলেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম একাদশে অন্তত 7 জন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে, কিন্তু আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়মে তোয়াক্কা করেননি। তাছাড়া বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম মানেননি যুক্তরাষ্ট্রের লিগ। এর কারণে নিষিদ্ধ করা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। 14 দেশের নাগরিকদের ভিসা দেওয়ার বিশেষ সতর্কতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করার রায় স্থগিত এবং আওয়ামী লীগের শাসনামলে বঞ্চিত 754 জনের পদায়নের সুপারিশ। এ ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।